তুমি কি ক্রেজি? মানুষের জীবনের চেয়ে ভয়ঙ্কর কিছু কি হতে পারে? ৫ থেকে ১০ বছর পর পর এমন একটা সিনেমা আসে যা তোমার মাথা ক্র্যাক করে দেবে। একটা ফোন কল, মাত্র একটা ফোন কল আর একজন মানুষের পুরো জীবন এলোমেলো হয়ে গেল। কিভাবে? কিসের জন্য? শুরু থেকে শেষ না দেখলে তুমি বুঝতেই পারবে না এই সিনেমা তোমার সাথে কি করবে। তুমি বাধ্য হবে চিন্তা করতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি নিয়ে এসেছি ক্রেজি। এটা শুধু একটি সিনেমা নয়, এটা একটি মানসিক যুদ্ধ। তাহলে তুমি প্রস্তুত তো? চলো আর ভ্যাঙ্গাচেঙ্গা না খেয়ে মুভি শুরু করা যাক। মুভির শুরুতে একজনকে দেখানো হয়, সে তার বাড়ি থেকে একটি ব্যাগ নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পার্কিং লটের দিকে যাচ্ছে, আর সাথে চলছে ব্যাকগ্রাউন্ডে সাসপেন্স থ্রিলার মিউজিক। সে ব্যাগটি তার রেঞ্জ রোভার গাড়ির ডিক্কিতে রাখে, আর সেখানেই তার ফেস রিভিল হয়। সে আর কেউ নয়, সোহম শাহ। আজকের মুভিতে তার নাম অভিমন্যু সুদ। তোমরা হয়তো তুমবাদ মুভি দেখেছো। সেই তুমবাদ মুভির আলোচিত প্রশংসিত নায়ক সোহম শাহ। সে আজকের মুভিতে যে অভিনয় করেছে, তুমি স্যালুট করবে বস। সে গাড়িতে উঠে বসতেই তার কাছে একটি ফোন কল আসে। গাড়ির স্ক্রিনে দেখা যায় হোয়াইট কোট লেখা। ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে একজন চিল্লায়ে বলে ওঠে, ফোন ধরছিল না কেন? অভিমন্যু সুদ বলে, আমি গাড়ি চালাচ্ছিলাম। ফোনের অফিস থেকে বলে ওঠে, টাকা পয়সা সব ঠিক আছে তো? কোনো সমস্যা নেই তো? আমার খুব টেনশন হচ্ছে, আমি এগুলো সব ফিনিশ করতে চাই। অভিমন্যু বলে, কি সমস্যা হবে? আমিও এগুলো সমস্যার সমাধান করতে চাই। হোয়াইট কোট বলে ওঠে, তুমি সময় মতন চলে আসবে, 1 সেকেন্ডও যেন লেট না হয়। অভিমন্যু বলে, কেন লেট হবে? এখনো তো অনেক সময় আছে। 5:30টার সময় তো আমাকে যেতে বলছো, এখনো 5:30 বাজতে অনেক দেরি আছে। এইটুকু ধৈর্য ধরতে পারছো না? হোয়াইট কোট বলে যে, না, ধৈর্য ধরতে পারছি না। তোমার জন্য আমরা সবাই ফেসে গেছি, কোনো লেট করা যাবে না, কথা একটাই। বলে সে ফোন কেটে দেয়। অভিমন্যু আস্তে ধীরে গাড়িটি পার্কিং লট থেকে বের করছিল। সে রাস্তায় উঠবেই তখনই হঠাৎ একটি মোটরসাইকেল তার সামনে চলে আসে। একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয় না। সোহম শাহ তাকে ইশারা করে, কি হয়েছে ভাই? আর মোটরসাইকেলের ড্রাইভার তাকে মিডল ফিঙ্গার দেখিয়ে চলে যায়। বিষয়টি অভিমন্যুর ইগোতে লেগে যায়। সে মোটরসাইকেলের পিছু নেয় এবং তাকে ওভারটেক করে গাড়ির সামনে নিয়ে গিয়ে ব্রেক মারে। মোটরসাইকেল কোনোভাবে তার নিয়ন্ত্রণ কন্ট্রোল করে। অভিমন্যু তাকে উল্টা মিডল ফিঙ্গার দেখায়। মোটরসাইকেল চালক তাকে আশ্বস্ত করে তাকে মাফ করে দেওয়ার জন্য। অভিমন্যু তখন গাড়ি নিয়ে চলে যায়। মানে মুভির নামের সাথে সাথে এটি বোঝানো হয় অভিমন্যু সুদ সে কি পরিমাণে সাইকো, এক কথায় ক্রেজি, সেটাই বোঝানো হয়। অভিমন্যু সুদের কাছে আবার একটি কল আসে। গাড়ির কল স্ক্রিনে দেখানো হয় রানা নাম। ফোন রিসিভ করার পরে রানা বলে যে, আমি থানা থেকে বলছি। অভিমন্যু সুদ বলে, কি আমার ফোন পেয়েছেন? না, ফোন পাইনি, তবে কয়েকটা ফোন আছে, আপনি যে কোনো একটি ফোন নিয়ে যেতে পারেন। অভিমন্যু বলে, মানে আমার ফোন পাননি, আমি অন্য একটি ফোন নিয়ে আসবো? এটা কিভাবে হতে পারে? মানে আমি ফ্রি অন্যের ফোন ব্যবহার করব? এটা কি সম্ভব? অপর পাশ থেকে রানা বলে, ফ্রি কোনো কিছুই পাওয়া যায় না স্যার। অভিমন্যু বলে, ঠিক আছে, আপনার ফোন লাগবে না, বলে ফোন কেটে দেয় সে। অভিমন্যুর ফোনে আননোন নাম্বার থেকে আবার ফোন আসে। সে ফোন কেটে দিচ্ছিল, কিন্তু ওই আননোন নাম্বার বারবার ফোন করছিল। অভিমন্যু এক পর্যায়ে ফোন রিসিভ করে। ফোন রিসিভ করার পরে একজন হাসতে হাসতে বলে, স্যার আপনি কি খুব ব্যস্ত? অভিমন্যু বলে যে, না, আমি ব্যস্ত না, কোনো এমার্জেন্সি? মানে অভিমন্যু সুদ একজন ডাক্তার, সে একজন সার্জন। ফোনের অপর পাশ থেকে বলে, স্যার আপনার একজন মেয়ে রয়েছে না, আমি তাকে কিডন্যাপ করেছি। অভিমন্যু সুদ এটি শুনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। আর ফোনের ওই লোকটি বলে, তুমি এরপর আমার ফোন আর কাটবে না, আর এই বিষয়টি কাউকে জানানোর চেষ্টা করবে না, তাহলে তুমি তোমার মেয়েকে আর পাবে না। 15 মিনিট পরে আমি আবার তোমাকে ফোন করব। অভিমন্যু স্তব্ধ হয়ে সে বলে যে, আমার মেয়ের সাথে আমাকে কথা বলাও। সে বলে যে, না, আমি তাকে বেহুশ করার ওষুধ দিয়েছি, তুমি তো জানোই বেহুশ করার ওষুধ কি। এরপর বলে, আমি 15 মিনিট পর ফোন করব, বলেই ফোন কেটে দেয়। অভিমন্যু তাকে বারবার ফোন করার চেষ্টা করে, কিন্তু সে আর ফোন রিসিভ করে না। সে অনেকক্ষণ চিন্তা করার পরে তার এক্স ওয়াইফকে টেক্সট করে, মানে তার বাচ্চার মাকে। তাকে জিজ্ঞেস করে তার মেয়ে কোথায়, কিন্তু মেয়ে মানুষের যে স্বভাব, উল্টা অভিমন্যুকে কোশ্চিন করে। কেন? অভিমন্যু আর কথা না বাড়িয়ে আবার গাড়ি স্টার্ট করে। এরপর তার বর্তমান ওয়াইফ কল করে তাকে। সে রিসিভ করে, তার সাথে কথাবার্তা হয়, মানে হাজবেন্ড ওয়াইফের সাথে যেরকম কথাবার্তা হয় আর কি। তার ওয়াইফ তাকে তাড়াতাড়ি বাড়ি আসতে বলে, তারা ডক্টর খেলবে সেজন্য। অভিমন্যু তখন তার ওয়াইফকে বলে, আচ্ছা তুমি এই টাকার বিষয়ে কিছু বলেছো নাকি কাউকে? তার ওয়াইফ জিজ্ঞেস করে, না তো, আমি এরকম কোনো কিছু বলিনি তো কাউকে। অভিমন্যু ওই কল সম্পর্কে তাকে বলে, সে এখনো সেটি প্র্যাঙ্ক কল হিসেবেই ধরে নিয়েছে। তার ওয়াইফকে বলে, আমার কাছে একটি প্র্যাঙ্ক কল এসেছে। তার ওয়াইফ বলে, হয়তো হাসপাতালের কেউ জেনে গেছে, এটা অ্যাজ ইউজুয়াল বিষয়, তেমন কোনো কিছু না। এর মধ্যে অন্য একটা কল আসে। অভিমন্যু তার ওয়াইফকে বলে যে, অন্য একটি কল এসেছে, তুমি রাখো। তার ওয়াইফ রাখার আগে অভিমন্যুকে বলে, তোমার জন্য একটা পেশেন্ট অপেক্ষা করছে, ফুল বডি চেক আপ করাবে। মানে সে নিজের কথাই বলছে, হাজবেন্ড ওয়াইফের কথাবার্তা, বোঝোই তো। তার ওয়াইফ ফোন কেটে দেয়। আর
তখনই আরেকটা যে ফোন এসেছে তা রিসিভ করে। সেটি ফোন করেছে তার এক্স বলতে এক্স ওয়াই। ফোন রিসিভ করা মাত্রই বলে, কি হয়েছে বলো। অভিমন্যু তার মেয়ে বেদিকার কথা জিজ্ঞেস করে, সে কোথায়। আর অপর পাশে তার ওয়াইফ খ্যাচ করে ওঠে, বলে তুমি এর আগে এসেছিলে শুধু আমার সাথে ঝগড়া করার জন্য, তোমার মেয়ে কেমন আছে কোনোদিন জিজ্ঞেস করেছো? অভিমন্যু বাধ্য হয়ে তখন বলে, আচ্ছা বেদিকা কেমন আছে? সে বলে, খুব ভালো আছে, তার আইকিউ লেভেল তুমি যেরকম চিন্তা করেছে তার থেকে অনেক ভালো, আর রেজাল্ট শিট তুমি যদি দেখো অবাক হয়ে যাবে। সে তো নিজের কাজ করেই আমার কাজও মাঝে মধ্যে করে দেয়। অভিমন্যু বলে, আচ্ছা ঠিক আছে, আমি জেনে খুশি হলাম, এখন বলো সে কোথায়? আমার কাছে একটাই কল এসেছিল, বলছে আমার মেয়েকে সে কিডন্যাপ করেছে। আর এক্স ওয়াইফ এটি শুনে হাহা করে হেসে দেয়। এক্স ওয়াইফ বলে যে তোমার কাছে কেন কল যাবে, তুমি তোমার মেয়ের বয়স কত বলতে পারবে? অভিমন্যু বলে, দ্যাটস রাইট, আমার কাছে কেন কল আসবে, কল গেলে তো তোমার কাছে যাওয়া উচিত। তখন এক্স ওয়াইফ তাকে বলে, তুমি কি ড্রাগস করা এখনো ছাড়োনি? অভিমন্যু বলে ওঠে, তোমার সাথে সাথে সব খারাপ অভ্যাস আমি ছেড়ে দিয়েছি। আর তার এক্স ওয়াইফ সাথে সাথে ফোন কেটে দেয়। আর কিছুক্ষণ পরে ওই আননোন নাম্বার থেকে আবার কল আসে। সে তার বাচ্চার জন্য ৫ কোটি টাকা চায়, আর সে জানে অভিমন্যুর কাছে ৫ কোটি টাকা আছে। মুভির শুরুতেই যে ব্যাগ গাড়িতে রাখা হয় ওই ব্যাগেই ৫ কোটি টাকা রয়েছে। তবে অভিমন্যু এটি সিরিয়াসলি নেয় না। সে মনে করে কোনো এক রেডিও চ্যানেল থেকে তার সাথে প্র্যাঙ্ক কল করছে। সে বারবার তাকে বলছিল যে কোন চ্যানেল থেকে তোমরা বলছো, তোমাদের প্ল্যানে ভুল রয়েছে, তোমাদের ফোন করা উচিত ছিল তার মার কাছে, আমার মেয়ে তো আমার সাথে থাকে না, তার মার সাথে থাকে। তখনই ফোনের অপর পাশ থেকে অভিমন্যুকে বলে, আমি তোমাকে লোকেশন পাঠাচ্ছি, তুমি সেই লোকেশন অনুযায়ী সূর্য ডোবার আগে সেখানে টাকা নিয়ে চলে আসবে, নাহলে তোমার মেয়েকে জীবিত পাবে না। অভিমন্যু এখনো সেটি বিশ্বাস করে না, তার সাথে প্র্যাঙ্ক কল হিসেবে কথা বলতে থাকে। অভিমন্যু তাকে বলেও যে তোমার কণ্ঠ আমি কোথাও শুনেছি, তুমি আমার পরিচিত, কিন্তু আমি মনে করতে পারছি না। ফোনের অপর পাশ থেকে অভিমন্যুকে বলে, তুমি এমন একটি চক্রবিয়ের মধ্যে পড়ে গেছো যেখান থেকে বের হতে গেলে বুদ্ধি খাটানো যাবে না, যত বুদ্ধি খাটাবা অযোগ্য তোমার গলা তত শক্ত করে চেপে ধরবে, বলেই ফোন কেটে দেয়। সে থেকে লোকেশনও পাঠায়, কিন্তু অভিমন্যু লোকেশনটি ওপেন করে ডিলিট করে দেয়। তার কিছুক্ষণের মধ্যেই তার এক্স ওয়াইফ তাকে আবার ফোন করে। এবার সে কান্না করছিল আর বলছিল যে অভিমন্যু আমার মেয়ে কোথায়। আর অভিমন্যু তার ওয়াইফকেও প্র্যাঙ্কের মধ্যে ধরে নিয়েছিল। অভিমন্যু তার এক্স ওয়াইফকে বলে, আমি কিভাবে বলবো তোমার মেয়ে কোথায়, তুমি দেখো, তুমি না বললে কেন কিডন্যাপার আমার কাছে ফোন করবে, আর আসলে এটাই তো সত্য, কেন আমাকে ফোন করবে, আমি কেন বিশ্বাস করব যে আমার মেয়েকে কিডন্যাপ করেছে কেউ, আমি তো তার সাথে কথাও বলিনি, তাকে দেখিও নি। আর এক্স ওয়াইফ কান্নাকাটি করে হাই উতাসে পড়তে থাকে অভিমন্যুর কাছে। অভিমন্যু বলে, প্লিজ গ্রো আপ, আমি তো এতটাও বোকা না যে আমার গাড়িতে ৫ কোটি টাকা আছে সে চাইবে আমি তাকে দিয়ে দিব, আর তুমি এই বিষয়ে কোনোভাবে জেনেছো তাই আমাকে হ্যারাস করছো, এই সবকিছু তোমার প্ল্যান, শিট গেট লাইফ, বলে ফোন কেটে দেয়। রাগ করে ফোনও অফ করে দেয়। গাড়ি নিয়ে আর একটু সামনে যেতে ট্রাফিক জ্যামে সে আটকে যায়। আর সামনের গাড়ির পিছনে ছোট একটি মেয়ে বাচ্চাকে দেখে সে, এতে তার মেয়ের কথা মনে পড়ে যায়। সে আবার ফোন খোলে আর তার এক্স ওয়াইফকে ফোন করে। সে ফোনে অনেক কান্নাকাটি করছিল, সে একদম ভেঙে পড়েছে। সে অভিমন্যুকে বলে, আমি কি পুলিশকে ফোন করব? অভিমন্যু বলে, পুলিশ আমার একটা ফোনে খুঁজে দিতে পারছে না, আমার মেয়েকে কিভাবে খুঁজে দিবে, তুমি কি পাগল হয়ে গেছো? তার এক্স ওয়াইফ জিজ্ঞেস করে যে কত টাকা চেয়েছে। অভিমন্যু বলে, আমি তোমাকে এর আগে না বললাম ও ৫ কোটি টাকা চেয়েছে। এক্স ওয়াইফ বলে, তোমার কাছে তো আছে, তুমি সেটা দিয়ে দাও। অভিমন্যু বলে যে না, আমি এটা দিতে পারবো না, আমার অন্য জরুরি কাজ আছে। তার এক্স ওয়াইফ বলে, তোমার মেয়ের চাইতে কি জরুরি হতে পারে, তুমি কি কিনতে যাচ্ছ? অভিমন্যু খেপে যায়, বলে আমার লাইফ আমি কিনতে যাচ্ছি, আমি কিছুদিন আগে সার্জারি করতে গিয়ে ১২ বছরের আগে ছেলে মারা গিয়েছে, তার পরিবার আমার নামে কেস করেছে যে আমার নেগলিজেন্সের কারণে সে মারা গিয়েছে, আমি সেটি সেটেলমেন্ট করার জন্য ৫ কোটি টাকা দিতে যাচ্ছিলাম, আর তুমি মা, তোমারই এই টাকা ব্যবস্থা করতে হবে। আমি কই থেকে ব্যবস্থা করব, তুমি জানো আমি সবকিছু বেঁচে দিয়েছি, আমি অনেক লোনে জর্জরিত। সে অনেক কান্নাকাটি করতে থাকে আর কান্নাকাটি করতে করতে বলে যে আমি ১৬ বছর হলো আমার মেয়েকে আমি একা একই লালন পালন করছি, আমার মেয়ে যদি নর্মাল হতো, ওর যদি কোনো প্রবলেম না থাকতো, তাহলে তো তুমি ওকে বাঁচাতে, তাই না? অভিমন্যু বলে, এটা তুমি কি বলছো? তার এক্স ওয়াইফ বলে, গতবার তুমি যখন এসেছিলে তখন তো আমার সাথে ঝগড়া করেছিলে, তখন তুমি এসব বলেছিলে, আর আমার মেয়ে রুমের মধ্যে থেকে এগুলো সবকিছু শুনেছিল, সে অনেক মন খারাপ করেছিল, কান্নাকাটি করেছিল, আর বলছিল যে আমার বাবা আমাকে ভালোবাসে না, সে আমাকে চায় না। সে অভিমন্যুকে ইমোশনাল কথাবার্তা বলে। বাবার রেসপন্সিবিলিটি অবশ্যই থাকে, বাচ্চা নর্মাল হোক অ্যাবনর্মাল হোক, আর তুমি তো তোমার বাচ্চা পয়দা হওয়ার আগেই রিজেক্ট করে দিয়েছো। এগুলো শুনে অভিমন্যু রাজি হয়ে যায়। অভিমন্যু তাকে বলে, সত্যি তোমার কাছে টাকা পয়সা নেই? এক্স ওয়াইফ বলে, যদি আমার কাছে টাকা থাকতো তাহলে তোমার এরকম হাত পা ধরতাম। অভিমন্যু টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। সে ওই কিডন্যাপারকে আবার কল দেয়, কিন্তু কিডন্যাপার কল কেটে দেয়। স্যার, আমাকে আবার কেউ লোকেশন কি
কি পাঠাবেন? আমার মেসেজটা ডিলিট হয়ে গিয়েছে। তুমি কি তোমার মেয়েকে মেরে ফেলার জন্য প্রভোক করছো আমাকে? অভিমন্যু টেক্সটে বলে সরি প্লিজ সেন্ড মি লোকেশন। পরে কিডন্যাপার লোকেশন পাঠিয়ে দেয় আর বলে যে তোমার হাতে 59 মিনিট আছে, এর মধ্যে তোমার আসতে হবে। অভিমন্যু তার ঘড়িতে 59 মিনিট সেট করে এবং জ্যাম ঠেলে উল্টা পথে গাড়ি নিয়ে বের হয়ে যায়। সে গাড়ি নিয়ে যাচ্ছিলই, এর মধ্যে তার বর্তমান ওয়াইফ তাকে ফোন করে আর বলে তুমি কত দূর, কোথায় গেলে, তোমার মিটিং শেষ হয়েছে? অভিমন্যু বলে যে না, আমি মিটিং এ যাইনি, আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য যাচ্ছি। তুমি কি 5 কোটি টাকা দিতে পারবে? তার ওয়াইফ বলে ওটা কি প্র্যাঙ্ক কল ছিল না, তাহলে কি আমি পুলিশকে জানাবো? অভিমন্যু বলে যে না, পুলিশকে জানানো যাবে না, পুলিশকে জানালে আমার টাকাও যাবে, মেয়েও মারা যাবে, কিডন্যাপারও মুক্ত হয়ে যাবে। অভিমন্যুর ওয়াইফ বলে তুমি কি শিওর তোমার মেয়ে কিডন্যাপ হয়েছে, তুমি কি দেখেছো? অভিমন্যু বলে যে না, দেখিনি, আমি ওই স্কুলে নেই, আমার কাছে কল এসেছে, তাহলে তো অবশ্যই কিডন্যাপ হয়েছে। তার বর্তমান ওয়াইফ অভিমন্যুকে বলে তুমি কত সরল সোজা অভিমন্যু, এটা তো ওর মায়ের ট্র্যাপ, কোনোভাবে জেনেছে যে তোমার কাছে টাকা পয়সা আছে, সেজন্য ও ট্র্যাপ করেছে তোমার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য। তুমি চিন্তা করো যে তোমার কাছে 5 কোটি টাকা আছে, তুমি সেটেলমেন্ট করার জন্য সেটা নিয়ে যাচ্ছ, আর কিডন্যাপারও 5 কোটি টাকাই চাচ্ছে, এটা কোনোদিন কোইন্সিডেন্স হতে পারে না, তোমাকে ফাঁসানো হচ্ছে। অভিমন্যু একটু বুদ্ধি খাটাও, তোমার কি মনে হয় পেশেন্টের ফ্যামিলিরা এসব করছে? এসব বলতে বলতে অভিমন্যুর ওয়াইফ ইমোশনাল হয়ে যায়, তখন বলে ওঠে আমি যদি এখন অসুস্থ হয়ে যাই তাহলে কি তুমি চলে আসবে? ওই টাকা কি আমার জন্য খরচ করবে? অভিমন্যু বলে যে প্লিজ তুমি এসব শুরু করো না। অভিমন্যুর ওয়াইফ বলে তোমাকে ডিসাইড করতে হবে আমি না তোমার মেয়ে, তুমি কি করবে, মানে এসব গ্যাজাতে থাকে আর কি। এক পর্যায়ে অভিমন্যু ফোন কেটে দেয়, গাড়ি থামিয়ে দেয়, তারপরে গাড়ি থেকে নেমে রাস্তার ওপাশে যে একটি সিগারেট ধরায়, সুখ টান দেয়। তোমরা তো জানোই পুরুষ মানুষের বুদ্ধি খোলার জন্য সিগারেট উত্তম একটা জিনিস। ফোন বের করে তার মেয়ের ছবি দেখতে থাকে, এই ছবি দেখতে দেখতে তার মেয়ের স্কুলের এক টিচারকে দেখতে পায়, তখনই মনে পড়ে যায় ওই কণ্ঠ এই টিচারেরই। সে বুঝে যায় ওই টিচারই তার মেয়েকে কিডন্যাপ করেছে। সে সিগারেট ফেলে দিয়ে গাড়ি স্টার্ট করে আবার রওনা দেয়, কিন্তু তার মেয়েকে নেওয়ার জন্য না, উল্টা পথে। আর তখনই তার এক্স ওয়াইফ আবার ফোন করে, তার এক্স ওয়াইফ জিজ্ঞেস করে তুমি কি যাচ্ছ সেই লোকেশনে? তুমি বলো তো আমার মেয়েকে কে কিডন্যাপ করেছে? তুমি তো জানো এসব, তুমি কেন অভিনয় করছো? তখন এক্স ওয়াইফ বলে কিভাবে আমি জানবো অভিমন্যু? অভিমন্যু বলে তোমার মেয়ের স্কুলের টিচার তাকে কিডন্যাপ করেছে, বলো তুমি তাকে কত পার্সেন্ট শেয়ার দিতে চেয়েছো, তুমি কি করবে করো, আমি বুঝে গেছি তোমার প্ল্যান কি, তুমি আমাকে আর ফোন করো না, তোমার মেয়ে তুমি বাঁচাও, তুমি কি করবে করো, বলে অভিমন্যু ফোন কেটে দেয়। অভিমন্যু ওই সেটেলমেন্ট করার জন্য ওই বিল্ডিং এর নিচে চলেই যায়, সে গাড়ি থেকে নামবেই আর তখনই অভিমন্যুর কাছে ভিডিও কল আসে কিডন্যাপারের। তার মেয়েকে সে দেখায়, তার মেয়েকে যে অজ্ঞান করার যে ওষুধ দিয়েছে সেই ওষুধে তার মেয়ে অসুস্থ হয়ে গিয়েছে, তার মেয়ের মুখ দিয়ে ফেনা উঠে গিয়েছে। এটি দেখে সে হতবাক হয়ে যায়, সে হতভম্ব হয়ে যায়, তাড়াতাড়ি করে গাড়ি ঘুরিয়ে নিয়ে সে আবার ওই মেয়ের উদ্দেশ্যে রওনা করে। এর মধ্যে আবার হোয়াইট কোট অভিমন্যুকে ফোন করে, সে বলে তুমি কি আসছো, কই আর কতক্ষণ টাইম লাগবে? অভিমন্যু বলে যে আমি আপনার বিল্ডিং এর নিচ থেকে ঘুরে এসেছি। হোয়াইট কোট খেপে যায় যে কেন কেন তুই ঘুরে গেছিস, তোর জন্য আমি এত বড় বিপদে পড়েছি। সে বলে আমার মেয়ে কিডন্যাপ হয়ে গিয়েছে, আমি যেতে পারবো না, এই সেটেলমেন্ট অন্যদিন করেন, এই সেটেলমেন্টে অন্যদিন ফিক্সড করেন। হোয়াইট কোট বলে আমি এই পেশেন্টের লোকজনদের কত কিছু করে ম্যানেজ করেছি, তারা 10 কোটি টাকা চেয়েছিল, সেদের 5 কোটি টাকাতে আমি রাজি করেছি, আর তুই এসব করছিস? তুই আজকে যদি আসিস আজকেই সেটেলমেন্ট হবে, না হলে কোনোদিন হবে না। তোর জন্য আমার হসপিটালের রেপুটেশন খারাপ হয়ে গিয়েছে, আর তোকে যদি আমি ফায়ার করে দিই তাহলে আর তোর কোনো হসপিটালে সার্জন হিসেবে যেতে পারবি না, আর সার্জেন্টের অভাব নেই এই শহরে। অভিমন্যু সুদ বলে যে আপনি যদি ওটিটি ঠিক মতন দিতেন তাহলে ওই ছেলে মারা যেত না। ঠিক আছে, তাহলে তোকে আর জেলে পাঠানো ছাড়া আমার কোনো উপায় নেই। অভিমন্যু বলে ঠিক আছে, আমি তোমাকে কোর্টে দেখে নিব, বলে ফোন কেটে দেয়। সে পাগলের মতন দ্রুত গাড়ি চালাতে চালাতে তার মেয়ের দিকে আগাতে থাকে। অভিমন্যুকে আবার তার বর্তমান ওয়াইফ ফোন করে আবার সে আগের কথা শুরু করে, তুমি কি যাচ্ছ, আমার কথার কি তোমার কোনো মূল্য নেই? আমি যদি অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকি তুমি কি এখন আমাকে সার্জন হিসেবে অপারেশন করার জন্য আসবে? অভিমন্যু বলে এগুলো কি পাগলের মতন ক্রেজি টাইপ কথা বলছো, তোমার এসব কোনো কিছু হবে না। তার ওয়াইফ তখন বলে ওঠে তুমি জানো আমি কিরকম ক্রেজি, এসবও হতে পারে। অভিমন্যু বলে তুমি প্লিজ এইসব করবে না, আমাকে প্রমিস করো তুমি এসব করবে না। অভিমন্যুর ওয়াইফ তখন ইমোশনাল হয়ে বলে যে আমি সবসময় তোমার কাছে সেকেন্ড প্রায়োরিটি, তোমার সব ভুল ভ্রান্তি আমি মাফ করে দিয়েছি, কিন্তু আর না, আমি সেকেন্ড প্রায়োরিটি হয়ে থাকতে চাই না, তুমি আমাকে সেকেন্ড প্রায়োরিটিতে রাখলে আমি তোমার সাথে আর থাকবো না। এসব বলে সে ফোন কেটে দেয়। অভিমন্যু আরো মানসিক চাপে পড়ে যায়, সে এগুলো নিয়ে চিন্তা করতে থাকে আর গাড়ি চালাতে থাকে। সে অনেক আপসেট দেখায়, গাড়ি চলছিলই তার কাছে আরেকটি কল আসে, সে তাকে বলে স্যার একটা এমার্জেন্সি এসেছে, ওটিতে নিতে হবে। অভিমন্যু তখন বলে যে আমি অনেক দূর চলে এসেছি, তুমি ডক্টর চ্যাটার্জিকে বলো। আবার তার ফোনে ফোন আসে, এইবার ফোন করেছে থানা থেকে
পুলিশ ইন্সপেক্টর। সে বলে, আপনি কোথায় আছেন ডক্টর সুদ? আমরা খবর পেয়েছি আপনার মেয়ে কিডন্যাপ হয়েছে। আপনি চিন্তা করেন না, আমরা আপনার পক্ষেই আছি। অভিমন্যু তখন বলে, আমার তো কোনো মেয়ে কিডন্যাপ হয়নি, আপনাদের কে বলেছে? পুলিশ তখন বলে, আপনার ওয়াইফ আমাদের সাথে বসা। অভিমন্যু বলে, ঠিক আছে, আমার ওয়াইফের সাথে কথা বলাও। পুলিশ বলে, আপনি আগে আমাদের বলেন যে আপনি কোথায় আছেন আর আপনার লোকেশনটা কোথায় দিয়েছে। অভিমন্যু তখন বলে যে, আরে আপনি আমার ওয়াইফের কথা শুনছেন, আমি তো ওর সাথে মজা করেছি। এই বলে সে চুপ হয়ে যায়। আর অপর পাশ থেকে ওই ইন্সপেক্টর হ্যালো হ্যালো বলতে থাকে। অভিমন্যু ফোন কেটে দেয়। গাড়ি চলছেই সে তার হসপিটালে আবার কথা বলছে। হসপিটালের ওই নার্স বলছে, স্যার ডক্টর চ্যাটার্জি সহ কোন ডাক্তারই অ্যাভেলেবল নেই। অভিমন্যু বলে, ঠিক আছে, ওটি কি রেডি আছে? রোগীর শরীরের কন্ডিশন? নার্স বলে, স্যার সবকিছু ঠিক আছে, তাকে অপারেশন করার মতন অবস্থায় সে আছে। অভিমন্যু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি। অভিমন্যু তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে। তার অ্যাসিস্ট্যান্টকে বলে, একটা অপারেশন আছে, তুমি যাও, তুমি করবে, আমি তোমার সাথে ভিডিও কলে থাকবো। কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট তো ভয় পেয়ে যায়। সে বলে, স্যার ওটিতে তো নেটওয়ার্ক পায় না। অভিমন্যু বলে, আরে বেকুব, ওটিতে তো ওয়াইফাই আছে, যাও, তুমি যাও, ওটিতে যাও, আমি তোমার সাথে ভিডিও কলে থাকবো, অপারেশন করো, কোনো ভয় নেই। এর মধ্যে ইন্স্যুরেন্স কোম্পানির লোকজন তাকে ফোন করে, কারণ অভিমন্যু সেখান থেকে ইন্স্যুরেন্সের টাকা চেয়েছে। ইন্স্যুরেন্সের লোকজন তাকে বলছে যে আপনি যদি ড্রাগস না করতেন তাহলে আমরা হয়তো টাকার ব্যবস্থা করে দিতে পারতাম। অভিমন্যু বলে, আমি তো ড্রাগস নিইনি, আমি তো নিজেকে শিথিল করার জন্য কোকেন বেস একটা ওষুধ নিয়েছি। ইন্স্যুরেন্সের লোক বলে, এটি কোর্টে কেমনে তুমি প্রুভ করবে? অভিমন্যু বলে, আমার এইগুলা প্রুভ করতে হবে না, আমি যদি কোর্টে প্রুভ করি আপনারা টাকা দিবেন? ইন্স্যুরেন্সের লোক বলে, তুমি এই নেশা করার আগে তোমার এটি ভাবা উচিত ছিল, তোমার যা হচ্ছে এটি তোমার কর্মের ফল। অভিমন্যু ইন্স্যুরেন্সের লোকের উপর খেপে যায়। উপদেশ দেওয়ার জন্য ফোন রিসিভ করিনি, টাকা দিতে পারবেন নাকি তাই বলেন। ও তখন ওই ড্রাগসের কথা বারবার বলছিল। অভিমন্যু খেপে যায়, শিট বলে ফোন রেখে দেয়। এই ফোনের মধ্যেই তার এক্স ওয়াইফ ফোন করছিল বারবার। ফোন কেটে দিয়ে তার এক্স ওয়াইফের ফোন রিসিভ করে সে। তার এক্স ওয়াইফ কান্না করতে থাকে। সে বলে, তোমার কি সমস্যা? তুমি পুলিশকে ইনফরমেশন দিচ্ছ না, কি করব আমি? তুমি কি করছো? অভিমন্যু তার এক্স ওয়াইফকে বলে যে আমি আমার মেয়েকে দেখেছি, ভিডিও কলে ছিল, সে ভমিটিং করছে, আমি তোমাকে একটি লোকেশন শেয়ার করছি, 29 মিনিটের মধ্যে আমাকে সেখানে যেতে হবে। এখন তোমার সিদ্ধান্ত, তুমি পুলিশকে দেবে না আমার উপর ভরসা করে চুপচাপ থাকবে। আমি তাকে দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, আমি তখনই অনুধাবন করতে পেরেছি আমি আমার মেয়েকে কতটা ভালোবাসি। অভিমন্যু এগুলো বলছিল এই নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে তার ওয়াইফ কোনো কিছু শুনতে পায়নি। তার এক্স ওয়াইফ জিজ্ঞেস করে, কি বললো আবার বলো তো? অভিমন্যু বলে, না কিছু বলিনি। তার ওয়াইফ অপরপাশ থেকে বলে, তোমার কি ইগো ছোট হয়ে যাবে তুমি যদি বলো? অভিমন্যু আবার বলে যে আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি, আর সেটা আমি ফিল করেছি ওই ভিডিও কলে আমার মেয়ের ছবি দেখার পর। ব্যাকগ্রাউন্ডে ইমোশনাল মিউজিক চলছিল। মুভির রিদম, মুভির ভিজুয়ালাইজেশন অসাধারণ। টাইম শেষ হয়ে আসছিল, সে খুব দ্রুত গাড়ি চালায়। সামনে গাড়ি, সাইডে গাড়ি, এগুলো কিছুই দেখছিল না। জীবন হাতে নিয়ে সে গাড়ি চালাচ্ছিল। গাড়ির লুকিং গ্লাসও ভেঙে গিয়েছিল অন্য গাড়ির সাথে লেগে। গাড়ি চলছিল, চলতে চলতে ভাঙা উঁচু নিচু মেঠো পথে চলে যায় সে। তার গাড়ির চাকাও পাংচার হয়ে যায়। আর তখনই সে হাসপাতাল থেকে কল আসে, ওটি রেডি, অপারেশন থিয়েটারে অপারেশন চলছে। সে ভিডিও কলে কথা বলবে, গাড়ির চাকা পাল্টাবে, আর এদিকে সময়ও চলে যাচ্ছে। কি করবে সে বুঝে উঠতে পারছিল না, কিন্তু সে মাথা ঠান্ডা করে আস্তে আস্তে একসাথে সবকিছু করার চেষ্টা করছিল। ভিডিও কলে অপারেশন করা শিখে দিচ্ছিল, আর এদিকে গাড়ির টায়ার চেঞ্জ করছে। এসব করতে করতে ওদিকে রোগীর অবস্থা খারাপ। রোগীর পেটের মধ্যেকার নাড়িবুড়ি সব বের করে ফেলেছে, তার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছে। আর এদিকে টায়ার চেঞ্জ করে টায়ারের নাট লাগানোর সময় একটি নাট সে আর খুঁজে পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর সে বুঝতে পারে পিঁপড়ার ভাষার মধ্যে তার টায়ারের সেই নাটটি পড়ে গেছে। এর ভিতর তার মেয়েরও খিচুনি ওঠে। সে ওই ওটির ভিডিও কলের মাঝখানে কিডন্যাপারের ফোন রিসিভ করে এবং তার মেয়ে যে অসুস্থ সেটি শুনে তার মেয়েকেও ট্রিটমেন্ট করছিল। এদিকে কিডন্যাপার বারবার বলছে তোমার মেয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, খিচুনি হচ্ছে তার, সে বমিও করছে। অভিমন্যু বলে, ঠিক আছে, তুমি ওকে চামড়ার কিছু একটা শুঙাও আর ওর হাত পা মালিশ করতে থাকো। ফোন কেটে দিয়ে ওটির ভিডিও কলে আবার অ্যাড হয়। আবার কিডন্যাপার ফোন করে যে তোমার মেয়ের অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না, আমি কি অন্য মেডিসিন নেওয়ার জন্য যাব? অভিমন্যু বলে যে না, তোমার কোথাও যেতে হবে না, সে বমি করছে, তার সিচুয়েশন ভালো, আমি সেটা বুঝছি, তুমি ওর কাছেই থাকো, আমি আসছি। এ বলে ফোন কেটে দেয়। আর ওদিকে রোগী হার্টবিট বন্ধ হয়ে গিয়েছে। সে ফোন কলে তাকে বলে যে হার্টের ওখানে কেটে হাত দিয়ে হার্ট পাঞ্চ করার জন্য। তার অ্যাসিস্ট্যান্ট তাই করার চেষ্টা করে। আর এদিকে জ্যান্ত পিঁপড়ার ভাষার মধ্যে সে হাত ঢুকে দেয়। পিঁপড়ার কামড়, ওদিকে সময় চলে যাচ্ছে, এদিকে রোগী মারা যাচ্ছে। সবকিছু মিলে
সে যেন এক হিলেরিয়াস সময়, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এরকম একটা পরিস্থিতিতে সে ঘুরে দাঁড়ায়। সে পিঁপড়ার কামড় সহ্য করে নাক খুঁজে পায়, ওদিকে রুগীর হার্টবিট চালু হয়ে যায়। সে দ্রুত নাকটি লাগিয়ে গাড়ি স্টার্ট দিয়ে রওনা করে, আর তখনই দেখে তার পিছনে পুলিশ। সে মনে করেছে তার ওয়াইফ লোকেশন দিয়ে দিয়েছে, পুলিশ চলে এসেছে। কিছু দূর যেতেই সে বুঝতে পারে যে পুলিশ তার পিছনে নেই। সে এমনিতেই আতঙ্কিত হয়ে গিয়েছে। সে ভয়ে গাড়ি থামিয়ে দেয়, পুলিশ অন্য রাস্তাতে চলে যায়। তখনই সে এটি বুঝতে পারে। কিডন্যাপারের সাথে আবার ফোনে কথা হয়। কিডন্যাপার বলে, তোমার হাতে কিন্তু বেশি টাইম নেই, আর ফাইনাল ইনস্ট্রাকশন দেওয়ার জন্যই তোমাকে ফোন করেছি। কিছু দূর সামনে গেলেই তুমি একটি টানেল পাবে, সেখানে টাকার ব্যাগ রেখে ওখান থেকে 1 কিলোমিটার সামনে এগিয়ে গেলেই তোমার মেয়েকে তুমি পেয়ে যাবে, আর অল্প সময়ের মধ্যে সূর্য অস্ত হয়ে যাবে। তুমি তোমার মেয়েকে যদি সুস্থ স্বাভাবিক পেতে চাও তাহলে চলে আসো। অভিমন্যু কিছু সময় বাড়িয়ে দিতে বলে। সে বলে যে না, আমারও তো এক্সিট প্ল্যান আছে, আপনার সময়ে তো আমার সময় না স্যার। অভিমন্যু বলে, আমার মেয়ে তোমার ছাত্রী, সে তো তোমার ফেভারিট ছিল। তখন কিডন্যাপার বলে ওঠে, সেজন্যই তো সূর্য অস্তের আগে পর্যন্ত টাইম দিয়েছি, সূর্য অস্তের পরে দিলে অন্য কিছুই হয়ে যেত। আমার জায়গায় অন্য কেউ থাকলে কি যে হতো স্যার, বলে হা হা করে হেসে দেয়। মানে শরীরের টাচ করা বিষয়টি বোঝায়। অভিমন্যু তখন বলে ওঠে, আই উইল কিল ইউ। কিডন্যাপার বলে ওঠে, তাড়াতাড়ি স্যার, তাড়াতাড়ি আসেন স্যার। অভিমন্যু গাড়ি নিয়ে পাগলের মতন ছুটতে থাকে। সে টানেল পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে টাকার ব্যাগ রেখে দৌড়ে দৌড়ে 1 কিলোমিটার সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ তার গাড়ির ফুয়েল শেষ হয়ে গিয়েছে। সে তার জীবন ছেড়ে দিয়ে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে এক সময় গিয়ে হঠাৎ একটি গাড়ি এসে তাকে মেরে দেয়। তার মাথা ফেটে যায়, নাক মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে, আর এদিকে পা ভেঙে 2 হাড্ডি 2 দিকে চলে গিয়েছে। সে তার মুখের মধ্যে শার্টের কলার দিয়ে নিজের হাড্ডি নিজেই সেট করে নেয়, আর পাগলের মতন চিল্লাতে থাকে ব্যথায়। এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছে, তোমরা মুভিটা দেখলে বুঝতে পারবে এই সময়কার ফিল। তার পা কোনো মতন হাড্ডির সাথে হাড্ডি লাগিয়ে নিয়ে সে আবার সামনে এগিয়ে যেতে থাকে। সে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে যেতে যেতে সেই লাস্ট পর্যায়ে চলে আসে, কিন্তু সে সেখানে থেমে দেখে চটের বস্তা দিয়ে মোড়ানো অনেকগুলো স্তূপ, তার মধ্যে একটিতে তার মেয়ে আছে। সে এক এক করে সব চটের বস্তাগুলো খুলতে থাকে। সে একটি চটের বস্তা খুলতে একটি ব্যাগ দেখতে পায়। সে তাড়াহুড়া করে সেই ব্যাগটি খুলছিল, খুলে দেখে সেই ব্যাগটি টাকা দিয়ে ভর্তি। তখনই কিডন্যাপারের ফোন থেকে আবার ফোন আসে। সে ফোন রিসিভ করে ক্ষিপ্ত হয়ে বলে যে আমার সাথে আর খেলো না, আমার মেয়ে কোথায়। কিছুক্ষণ সাইলেন্ট থাকার পরে ফোনের অপর পাশ থেকে তার মেয়ে বলে, পাপা। অভিমন্যু বলে ওঠে, মা তুমি ভয় পেও না, আমি তোমাকে নিতে এসেছি। তার মেয়ে আবার পাপা বলে ওঠে। তখন সে বলে, তোমার আশপাশে কি আছে তুমি আমাকে বলো, আমি সেখানে চলে আসছি, তুমি ভয় পেও না, আমি আছি। তার মেয়ে ফোনের অপর পাশ থেকে বলে, পাপা আমি একটি কথা বলতে চাই, তুমি যদি আমাকে না বকো। অভিমন্যু বলে, বলো বাবা। তার মেয়ে বলে ওঠে যে, পাপা আমার টাকার দরকার নেই, আমি সন্তান হিসেবে সম্মান চাই, আর তুমি এখন পর্যন্ত সে সম্মান আমাকে দাওনি। আমি শুধু তোমার কাছ থেকে হার্ট হয়েছি পাপা। আমি তোমার ফোন চুরি করেছি বাবা, আমি প্ল্যান তৈরি করেছি। এই যে সারাদিন তোমার সাথে যা কিছু হলো সবকিছু আমি ঠিক করেছি এগুলো। এরপর স্যারের কাছে আমি হেল্প চাই। আই এম সরি পাপা, আমি অসুস্থ চাইল্ড না পাপা, আর আমি স্টুপিডও না পাপা। আই অ্যাম নট ক্রেজি পাপা। হ্যালো। অভিমন্যু এসব শুনে হতবাক হয়ে যায়। সে কি বলবে বুঝে উঠতে পারছিল না। সে তার পুরাতন কথাগুলো চিন্তা করতে থাকে। সবসময় সে বলতো সে স্মার্ট ইন্টেলিজেন্ট বাচ্চা চায়। সে এখন অনুধাবন করতে পারছে যে তার মেয়ে স্মার্ট এবং ইন্টেলিজেন্ট। সে তার সব ভুলগুলো বুঝতে পারে। সে কিভাবে তার মেয়েকে অ্যাভয়েড করেছে, তার মেয়েকে নিয়ে উল্টোপাল্টা বলেছে, এগুলো সে রিয়েলাইজ করে। অভিমন্যু ফোন কানে দিয়ে বলে, আই এম সরি মা, আমি আর কখনো তোমার সাথে এরকম করব না, আমি কখনো তোমাকে একাও ছাড়বো না, তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। সে মাপ চাইতেই থাকে, কিন্তু অপর পাশ থেকে ফোন কেটে দেয় তার মেয়ে। সে ভেঙে পড়ে, কান্না করতে করতে সেখানে বসে পড়ে। বৃষ্টিও চলে আসে। তখন সে কান্না করছিলই, তখনই তার মেয়ে ছাতা নিয়ে সেখানে হাজির হয়ে যায়। মেয়ে বাপের চোখের পানি মুছে দিয়ে তাকে হাত বাড়িয়ে দেয়। তারা এক ছাতা, এক ব্যাগ আর মা বেটা দুইজনে মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায় এই মুভির শুরুতে তুমি কি ভেবেছিলে আর শেষ হলো কি দিয়ে? আমিও যখন মুভি দেখা শুরু করেছি বুঝতে পারিনি শেষে এরকম কিছু একটা হবে। তোমরা কি ভেবেছিলে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা চাইলে এই মুভিটিও দেখতে পারো। ক্রেজি এই শব্দটা এই মুভির সাথেও যাবে। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।